আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে কি এমন ঘটনা ঘটছে যে সারা পৃথিবী একেবারে ভারতের উপরে হুমড়ি খেয়ে এসে পড়ছে এবং ভারতের অর্থনীতির যে ভবিষ্যৎ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশের অবস্থানটা কি হবে? ভারতের এই বিশাল উত্থানে বাংলাদেশ কি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, সেটি নিয়েই আজকের আলোচনা। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে স্বাগত। আপনারা গত 2 সপ্তাহ লক্ষ্য করেছেন যে ভারতকে নিয়ে সারা পৃথিবীতে আবার এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত একটি বাণিজ্য চুক্তি করেছে এবং বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হবে এই চুক্তি অনুযায়ী ইউরোপের 27টা দেশ এবং ভারতের মধ্যে। ইউরোপ এবং ভারতের চুক্তির আগে ভারত ইউকের সাথে চুক্তি করেছে এবং ইউরোপ চুক্তির পরপরই আমরা হঠাৎ করে দেখলাম যে আলোচনাটি গত বছরের ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছিল, সেই ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে একটা হিউজ ডেভেলপমেন্ট। হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করলেন যে তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন এবং তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে বিশ্বের দুটো বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই অর্থনৈতিক এই বাণিজ্য চুক্তি সারা পৃথিবীর জন্যই একটা বিশেষ বার্তা বহন করে। এই যখন হচ্ছে তখন স্বভাবতই আলোচনায় উঠে এসেছে যে ভারতের এই চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এফেক্ট করবে। এবং আপনাদের আরো জানিয়ে রাখছি যে আগামী মার্চ মাসে কানাডার সাথে ভারতের একটা বিশাল বাণিজ্য চুক্তি হবে এবং এই যে আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য চুক্তির কথাটা বলা হচ্ছে, এটিও স্বাক্ষরিত হবে আগামী মার্চ মাসে, সেটি জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হবে, এখানে ট্যারিফ যেটা নিয়ে নানান সময়ে নানান কাহিনী আমরা দেখেছি, বিশেষ করে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তার ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে, এরকম করে 50%, 100%, মানে ট্রাম্প যা ইচ্ছে তাই করছিল। কিন্তু এখন যেটা শেষমেশ দাঁড়িয়েছে যে ভারত 18% শুল্কে আমেরিকায় অনেক প্রোডাক্ট পাঠাইতে পারবে। কিছু প্রোডাক্ট কিন্তু জিরো ট্যারিফে যায়, লাইক মেডিসিন। পাকিস্তানের সাথে আমেরিকার যে চুক্তি, সেখানে পাকিস্তানের ট্যারিফ হলো 19%, বাংলাদেশের ট্যারিফ হলো 20%। তার মানে এই অঞ্চলে সবচেয়ে কম ট্যারিফে পণ্য পাঠাতে পারবে ভারত এবং এর ফলে স্বভাবতই বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যাপকভাবে এফেক্টেড হবে বলেই আশা করা যাচ্ছে। বিকজ বাংলাদেশের যে রপ্তানি, তার মধ্যে 80% রপ্তানির আয় ডিপেন্ড করে আমাদের গার্মেন্টস সেক্টরে এবং এই গার্মেন্টসের একটা বড় অংশ আমরা আমেরিকায় পাঠাই, ইউরোপে পাঠাই। ইউরোপে ভারত এখন অনেক কম শুল্কে গার্মেন্টস প্রোডাক্ট পাঠাইতে পারবে। সুতরাং ইউরোপে আমাদের যে একটা বড় মার্কেট ছিল, সেই মার্কেটটা এখন ভীষণভাবে চ্যালেঞ্জড হবে। আমেরিকাতেও খুব একটা চ্যালেঞ্জড হবে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ। সোজা কথায় বাংলাদেশ একটা দরিদ্র দেশ ছিল। সেই দরিদ্র দেশ থেকে শেখ হাসিনা সরকার এটাকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছিল 2021 সালে এবং মধ্যম আয়ের দেশে একটা দেশ যখন যায় তখন তাকে 5 ইয়ার্স গ্রেস পিরিয়ড দেওয়া হয়, যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। তো 2026 সালে সেই 5 বছর শেষ হবে এবং আগামী বছর থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। যখনই একটা দেশ মধ্যম আয়ের দেশ হয় তখন সে অন্য অন্য দেশ থেকে পাওয়া গরিব দেশ হিসেবে পাওয়া অনেক ছাড় আর পায় না। সুতরাং এই শুল্কের বিষয়গুলো এবং অনেক বিষয় অনেক জটিল হয়ে যাবে। বাংলাদেশ যে ছাড়গুলো অন্য অন্য দেশের কাছে, ইউরোপ আমেরিকার কাছে পেত, সেগুলো হয়তো আগামীতে এইভাবে পাবে না। এবং এই যে পাবে না, এই যে 5 বছরের একটা গ্রেস পিরিয়ড, ট্রানজিশন ফেজ, এটা এ কারণে দেওয়া হয় যে দেশগুলো যেন 5 বছরে প্রস্তুত হতে পারে এবং বাংলাদেশ সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে 24 সালের আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পরে ডক্টর ইউনূসের যে অবৈধ সরকার ছিল, সেই সরকার কিন্তু বাংলাদেশকে এই ট্রানজিশনের জন্য প্রস্তুত করেনি। সুতরাং বাংলাদেশ এই মিডল ইনকাম কান্ট্রিজে ঢুকবে যে আগামী বছর, এবং এটা এখন ঠেকানোর কোনো
স্বাভাবিক উপায় নেই। বাংলাদেশ ওই পাথওয়েতে একদম শেষ পর্যায়ে আছে। সুতরাং বাংলাদেশের জন্য এই এক্সপোর্টের, বিশেষ করে গার্মেন্টস, এই এক্সপোর্ট চ্যালেঞ্জটা অনেক বেশি হবে এবং সেখানে ইন্ডিয়া কিন্তু একটা অলরেডি আপার হ্যান্ড পেয়ে গেছে। সেই অবস্থায় বাংলাদেশ কি আসলেই টিকে থাকতে পারবে? ইতিমধ্যেই জানেন যে অনেকেই বলে 300-400 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। টেক্সটাইল কোম্পানির যে মালিক, তারা এই 1 ফেব্রুয়ারি থেকে একটা ধর্মঘটে যাওয়ার কথা ছিল এবং তারা বলেছে, তাদের প্রেসিডেন্টকে আমরা বলতে শুনেছি যে তাদের এখন যে ব্যাংক লোন আছে, তাদের সব বিজনেস বিক্রি করলেও সেই লোন তারা শোধ দিতে পারবে না। গত 17 মাসে তাদের বিজনেস এত সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। বাংলাদেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী ইতিমধ্যে ভারতের এবং অন্যান্য দেশে বিনিয়োগকারী হিসেবে চলে গেছে। ভারতের নর্থ ইস্ট কান্ট্রিজে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগকারী হিসেবে এখন চলে যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে এই প্রোডাকশন কস্ট বেশি, পাঠানোর ঝামেলা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া, এই সব কারণে আমাদের গার্মেন্ট শিল্প সহ অন্যান্য শিল্প, অন্যান্য বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই যে ভারত যে চুক্তিগুলো করলো এবং ভারত যে আজকে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কদিন আগে তারা পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল, জাপানকে তারা ছাড়িয়ে গেছে এবং এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানির সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে যাতে হয়তো 1-2 বছরের মধ্যে তারা জার্মানিকেও অতিক্রম করতে পারে। এবং জার্মানির সাথে তারা রিসেন্টলি $800 কোটি একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, যে চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনী বিশেষ করে তারা অনেকগুলো অত্যাধুনিক সাবমেরিন তৈরি করবে। সুতরাং ভারতকে কেন সারা পৃথিবী এইভাবে মানে সবাই আসছে এবং ভারতকে এভাবে উপরে উঠে তুলে ধরছে, এর একটা কারণ হলো যে ভারতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারা চায়নার সামনে একটা থ্রেট রাখতে চাচ্ছে, যেন ভারতকে দিয়ে তারা যেন চায়নাকে কাউন্টার করতে পারে। এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি, ঠিক আজকেই আমেরিকায় 54টা দেশের একটা অ্যাসোসিয়েশন, ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস, এই পৃথিবীতে যে ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থ মিনারেল আছে, এই সব দেশ এরা ব্যবহার করে এবং এই যে আমরা আজকাল প্রযুক্তির কথা বলছি, এই যে কম্পিউটার প্রযুক্তি, এই প্রযুক্তিতে এবং এটার নেক্সট জেনারেশন ইউজের জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস, রেয়ার আর্থ মিনারেলস, এগুলো খুব দরকার হয়। এবং বর্তমান পৃথিবীতে এই রেয়ার আর্থ মিনারেলসের প্রোডাকশন 70%ই চায়নার থেকে আসে এবং প্রসেসিং 90% চায়না কন্ট্রোল করে। তো চায়নার এই একক আধিপত্য ঠেকানোর জন্য, কারণ চায়নার একক আধিপত্য জিও সিকিউরিটি এবং গ্লোবাল ইকোনমিক্সের ঝুঁকি তৈরি করতে পারে, এই আশঙ্কা থেকে আমেরিকার উদ্যোগে এই ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস তৈরি করা হয়েছে। এটা আগে ছিল মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ। তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু আজকে সেখানে বক্তৃতা দিয়েছেন এবং এর বাইরেও এই ডক্টর জয়শঙ্কর সাইড লাইনে অনেকগুলো দেশের সাথে মিটিং করেছে। আজকের বক্তৃতায় এই ক্রিটিক্যাল মিনারেল এগুলো নিয়ে তো কথা বলেছে। এছাড়াও জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং তার ফলে যে সরকার এসেছে এবং বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, সবকিছু কিন্তু আজকে এই মিটিং এ বলেছে এবং 54টা দেশের প্রতিনিধির সামনে তিনি বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের কথা বলেছে। তো ভারত আজকে পৃথিবীতে এমন জায়গায় চলে গেছে এবং ভারতের একটা নীতি হলো নেইবার্স ফার্স্ট। তো সেই জায়গায় থেকে আপনার প্রতিবেশী যখন শক্তিশালী হচ্ছে, তখন আপনি সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনিও সেটার দ্বারা উপকৃত হতে পারতেন। এবং অনেকেই বিশ্বাস করেন যে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তাহলে ভারতের এই অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই এই যে তার কাছে সারা পৃথিবী আসছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই উদ্যোগটা ভারতের সাথে মিলেই নিতেন। কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি সামনে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে, যদি 12 তারিখে নির্বাচন হয়, তারা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি পাবে এবং গত 17 মাসে ডক্টর ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করে গেছে সেইটা হাতে নাতে পাবে আমাদের এই সামনে যারা ক্ষমতায় আসবে বলে, যে যারাই আসুক তারা কিন্তু এইটার হিট ফিল করবে। এবং যেখানে ভারতের সাথে মিলে আমাদের আরো ডেভেলপ করার সুযোগ ছিল, সেখানে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারতের সাথে পায়ে পা
লাগিয়ে ঝগড়া করেছে, এবং ডক্টর ইউনূস যে কেবলমাত্র নিজের ধান্দা বোঝেন, একজন ধান্দাবাজ এবং খুব নিচু শ্রেণীর মানুষ, এবং তিনি যে রাজনীতি বোঝেন না, সেটা তিনি যেভাবে ভারতকে ডিল করেছেন এবং ভারতের নর্থ ইস্ট রাষ্ট্র খেয়ে ফেলবেন এমন হুমকি দিয়েছেন, তাতেই বোঝা গেছে। এবং আজকে বাংলাদেশ এই ভারতের উত্থানের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমি জানি না এ থেকে কিভাবে উত্তরণ হবে। আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। তুরস্কের এই পত্রিকাটি স্পষ্টতই বলছে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাপক উত্থান হয়েছে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া, মানে রাষ্ট্র যখন তাকে এক রকমের চেপে রাখতে চেয়েছে তখন রাষ্ট্রের বাইরে সে সংগঠিত হয়েছে, কোনো রকম জবরদস্তি ছাড়াই সে এক রকমের আস্থা অর্জন করেছে, এবং যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে তখন যখন অবাধ মুক্ত পরিবেশে এই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে তখন স্পষ্টতই ভোটাররা জামায়াত শিবিরের মতো ইসলামপন্থী দলগুলোকে বৈধতা দিচ্ছে। বাংলাদেশের নির্বাচনের আর সপ্তাহখানেক মাত্র বাকি থাকতে তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপির মুখপাত্র হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী ইংরেজি দৈনিক ডেইলি সাবা বাংলাদেশকে এবং এই পুরো অঞ্চলকে মনে করিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল, এবং তাদের বিশ্লেষণে তারা বলেছে যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বার্তা এসেছে সেটা পুরো অঞ্চলকেই একটা নতুন বার্তা দিচ্ছে বটে। এই পত্রিকাটি, ডেইলি সাবা পত্রিকাটি সারা পৃথিবীতেই আগ্রহী পাঠকেরা লক্ষ্য রাখেন তুরস্কের সরকার কিভাবে আঞ্চলিক রাজনীতিকে বিশ্লেষণ করছেন, কোনো একটি দেশের পরিবর্তনকে দেখছেন সেসব বিষয়ে বুঝতে। এবং ডেইলি সাবার মতো একটা পত্রিকা যে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে আজকে 5ই ফেব্রুয়ারি এসে ডাকসু নির্বাচন সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের চমক জাগানো বিজয় ইসলামী ছাত্র শিবিরের সেটা মনে করালো এবং তা থেকে কি বার্তা পাওয়া গেল সে বিষয়ে নিবন্ধ রচনা করলো। তাতে একরকম পরিষ্কার যে তুরস্কের সরকার, তুরস্কের গণমাধ্যম একভাবে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর এবারের নির্বাচনে উত্থানের বিষয়ে নিশ্চিত বোধ করছে। জামায়াতে ইসলামী কি জিতবে এই নির্বাচনে সে বিষয়ে তারা সরাসরি কিছু বলে নাই, কিন্তু তারা সুস্পষ্টভাবে তাদের এই বিশ্লেষণে বলেছে যে যদি নির্বাচন অবাধ হয়, যদি ইসলামপন্থী দলগুলোকে কোনো বিশেষ কারণ দেখিয়ে মানে আটকে না রাখা হয়, বাধাগ্রস্ত করা না হয়, তাহলে নির্বাচনে ভোটাররা কাদেরকে পছন্দ করেন সে বার্তা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। ডেইলি সাবা তার এই বিশ্লেষণের শুরুতেই বলেছে যে একটা যে সুস্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো দিল, সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে এই ক্যাম্পাসগুলোতে দীর্ঘ সময় ধরে, দশকের পর দশক ধরে এই ক্যাম্পাসের ছাত্ররা মূলত বামপন্থী এবং জাতীয়তাবাদী ধারার রাজনীতি পছন্দ করে বলে ক্যাম্পাসগুলোকে একটা ফিক্সড পলিটিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে বেঁধে ফেলা হয়েছিল, এক রকমের মানে পূর্ব নির্ধারিত রাজনৈতিক চর্চায় বেঁধে রাখা হয়েছিল। এবং এই পত্রিকাটি মনে করাচ্ছে যে 90-এর দশক থেকে বাকি সব ছাত্র সংগঠনের একটা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশের কোনো ছাত্র সংসদ নির্বাচনে 90-এর পর থেকে ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবির এই যে অংশ নিতে পারে নাই। ডেইলি সাবা বলছে যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক কূটনৈতিক নানা হিসাব নিকাশ এবং নিরাপত্তা ঝুঁকি এসব বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এবার যখন ছাত্র সংসদে প্রথমবারের মতো এমন অবস্থায় ছাত্ররা ভোট দিতে পেরেছেন যখন তারা আসলে অবাধে ভোট দিতে পেরেছেন, ডেইলি সাবার ভাষায়
যায় যে যখন কোনো একটি আদর্শকে চাপিয়ে রাখার চেষ্টা হয় নাই, তখন ভোটাররা কাকে পছন্দ করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুরস্কের এই পত্রিকা বলছে, ভাববার কোনো কারণ নাই ছাত্ররা হঠাৎ তাদের আদর্শ পরিবর্তন করেছেন, বরং এটা উপলব্ধি করবার বিষয় যে তারা অনেক দিন ধরেই এই আদর্শের রাজনীতির অনুসারী ছিলেন, কিন্তু তাদের পছন্দের দলটি যেহেতু নির্বাচনে বা কোনো রাজনৈতিক পরিসরে উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারছিল না, তাই তারা ওই দলটিকে পছন্দ করে নিতে পারে নাই। তাই পূর্ববর্তী ক্ষমতাসীন দলের পতনের পর যখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে সেই দলটি অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী, তারা উন্মুক্তভাবে রাজনীতিতে আসতে পেরেছে এবং ভোটাররা উন্মুক্তভাবে বাধাহীনভাবে ভোট দিতে পেরেছে এবং কোনো ক্ষমতাসীন পক্ষ মানে ক্যাম্পাসের রাজনীতিকে একটি ধারায় বেঁধে রাখতে ক্ষমতার প্রয়োগ করে নাই, তখন ছাত্ররা ঠিক মতো তাদের পছন্দটা প্রকাশ করতে পেরেছে। এবং এই কথাটাই, এই বার্তাটি তুরস্কের গণমাধ্যম দিতে চাইছে যে আগামীর জাতীয় নির্বাচনে এই বার্তাটি হয়তো বাংলাদেশের ভোটাররা দেবেন, কারণ যেটা তারা বলতে চাইছে, বাংলাদেশে অনেক হিসাব নিকাশ করে এই যে একটা বাম এবং জাতীয়তাবাদী ধারায় বাংলাদেশের রাজনীতিকে আটকে রাখার প্রচেষ্টা, সেটা আগস্টের পর বাধাগ্রস্ত হয়েছে। ডেইলি সাবা মনে করাচ্ছে যে দীর্ঘ প্রায় 3 দশক পর 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বটে, কিন্তু সেবারেও পুরোপুরি পুনরুদ্ধার করা যায় না এই ঐতিহ্যকে, কারণ সেবারও প্রার্থিতা ও প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং তাদের অনুমোদিত কিছু দলের মধ্যে। 90-এর দশক থেকে কার্যত নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্র শিবির সেবারও প্রতিদ্বন্দ্বিতার বাইরে ছিল। তুরস্কের পত্রিকা বলছে, এই ধারা প্রথমবারের মতো ভাঙে যখন এবার 24 আগস্টের পর ডাকসু নির্বাচনে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সব বড় ছাত্রগোষ্ঠী প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ফলাফল হয় বিস্ময়কর। একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় পায়। বিশেষ করে ডাকসুর ফলাফল নজর কাড়ে, কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকই ভাবছিলেন যে বাম এবং জাতীয়তাবাদী ধারা শক্ত ঘাঁটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে অন্তত ইসলামপন্থীদের বিজয় একেবারে অসম্ভব হবে। তুরস্কের পত্রিকাটি অবশ্য তাদের এই বিশ্লেষণে এটা লেখেন নাই যে যেমন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী ধারার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার রাজনীতির যে প্রধান প্রতিভূ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারে নাই। কাজেই ডেইলি সাবা সেই বিশ্লেষণটা করে নাই যে এত দশক ধরে যেমন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ থেকে ছাত্র সংসদে, কিংবা জামায়াতে ইসলামীকে বিভিন্ন বাধার মুখে রাজনীতি করতে হয়েছিল অপ্রকাশ্যে, এখন আওয়ামী লীগেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে আইনি নির্বাহী আদেশের মাধ্যমে বাইরে রাখা হয়েছে। এই বিশ্লেষণটিতে আমার মনে হয়েছে ডেইলি সাবা সেটি একরকম এড়িয়ে গেছে। পত্রিকাটি বলছে বিশ্ববিদ্যালয়ের বাইরেও এই নির্বাচন তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় যেখানেই জাতীয় নির্বাচন নানা নিয়ন্ত্রণ ও দূরবর্তী শক্তির প্রভাবে পরিচালিত হয়, সেখানে ক্যাম্পাস রাজনীতি অনেক সময়ই আগাম পরিবর্তনের ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় যেটা মনে করাই সেটা আবারও মনে করাতে চাই যে 91 সালের নির্বাচনের আগে যখন একরকমের নিশ্চিতভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক বিশ্লেষক এবং জরিপকারীরা বলছিলেন যে 91-এর নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে, তখন সবাইকে চমকে দিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
কিন্তু অনেকেই ভুলে যান যে তার আগে 90 সালে ডাকসুর নির্বাচনে ছাত্রদল ব্যাপক বিজয় পেয়েছিল এবং ডাকসুর নির্বাচন যে জাতীয় নির্বাচনে একটা সরাসরি ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এছাড়াও যে যুক্তিটা দেই সেটা হচ্ছে যে পাবলিক সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, মনে রাখতে হবে ব্যাপক ব্যবধানে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। মনে রাখতে হবে এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেন এবং বাংলাদেশের সকল অর্থনৈতিক অবস্থার ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েন। কাজেই যেসব জরিপ অনুসরণ করে আমরা হয়তো ভাবছি যে জামায়াতে ইসলামীর বাইরে অন্য কোনো দল বিজয় পাবে, তার চেয়ে অনেক নির্ভরযোগ্য জরিপ হিসাবে বিবেচনা করা উচিত বাংলাদেশের গত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে। এবং তুরস্কের পত্রিকাটি সম্পূর্ণতই সেদিকেই ইঙ্গিত করছে। তুরস্কের পত্রিকাটি বলছে, ক্যাম্পাস রাজনীতি অনেক সময় পরিবর্তনের আগাম ইঙ্গিত দেয়, মুখোমুখি নেতৃত্বের পরীক্ষা হয়, ব্যর্থতা ঢাকার সুযোগ কম থাকে, আঞ্চলিক অভিজ্ঞতাও সেটাই বলে। তারা বলছে ভারতে ছাত্র রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকেত দিয়েছে, পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবারও মাথাচাড়া দিয়েছে। এসব উদাহরণ দেখায় মূলধারার রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরেই প্রথম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় এবং প্রথম নতুন কোনো রাজনৈতিক শক্তি বৈধতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসে। ডেইলি সাবা বলছে যে এতে হয়তো ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে। ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের কোনো ক্ষুদ্র সংস্করণ নয়, তবে এগুলো গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে যে রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে, জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করে, আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায়। মানে তুরস্কের এই পত্রিকাটি স্পষ্টতই বলছে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাপক উত্থান হয়েছে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া, মানে রাষ্ট্র যখন তাকে একরকমের চেপে রাখতে চেয়েছে তখন রাষ্ট্রের বাইরে সে সংগঠিত হয়েছে, কোনো রকম জবরদস্তি ছাড়াই সে এক রকমের আস্থা অর্জন করেছে। এবং যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে তখন যখন অবাধ মুক্ত পরিবেশে এই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে তখন স্পষ্টতই ভোটাররা জামায়াত শিবিরের মতো ইসলামপন্থী দলগুলোকে বৈধতা দিচ্ছে। ডেইলি সাবা তার বিশ্লেষণটি শেষ করেছে এই দুটো কথা বলে যে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না, তবে বর্তমানকে স্পষ্ট করে। স্পষ্টতই নির্বাচনটা খুবই নিকট বর্তমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সপ্তাহখানেক মাত্র বাকি। পত্রিকাটি বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ বুঝতে এই বার্তাকে উপেক্ষা করা কঠিন। মনে রাখা দরকার, জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে সেটা শুধুমাত্র যে বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই একটা নতুন বার্তা নিয়ে আসবে তাই নয়, নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা, কূটনীতি যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছে ডেইলি সাবা সেগুলোকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।